বাংলাদেশ শ্রীলঙ্কা বাঘের গর্জন শুনবো না সিংহের হুঙ্কার সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তারপরও শ্রীলঙ্কাকে তো আসলে বাইফার এগিয়ে রাখতে হবে। এই টুর্নামেন্টে যে ধরনের পারফরমেন্স তারা করেছে এবং কনভিন্সিং উইন একের পর এক ম্যাচে পেয়েছে, বাংলাদেশ বা আফগানিস্তানের চেয়ে হংকংই তাদেরকে একটু বেশি টাফ টাইম দিয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কার সাথে আসলে দাঁড়াতে পারেনি বললেও ভুল হবে না। শুরুর দিকে বাংলাদেশ আর্লি 5টা উইকেট হারিয়ে ফেলেছে, এরপরে বোর্ডে মোটামুটি 140-এর কাছাকাছি একটা রান দাঁড় করিয়েছিল, সেটা শ্রীলঙ্কা একেবারে হেসে খেলেই টপকে গেছে। এবং আফগানিস্তানের সাথে তারা যে 170 রান চেস করেছে সেটাও তাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাস দিবে। কি মনে হচ্ছে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আসলে কতটা কঠিন? চ্যালেঞ্জটা যথেষ্ট পরিমাণে কঠিন। যে কোনো টুর্নামেন্টের এরকম ফেজে সুপার 4, সুপার 6, সুপার 8 এরকম ফেজের খেলা সবগুলোই আসলে অনেক এক্সাইটিং হয়। এবং শ্রীলঙ্কা যেহেতু অপোনেন্ট এবং বাংলাদেশের সমর্থকদের জন্য আসলে এই দ্রুত শিফটটা করতে হচ্ছে। শ্রীলঙ্কার জন্য আমরা রুট করেছি আগের দিন, আজকে নিশ্চয়ই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ এবং খেলাটা হচ্ছে দুবাইয়ে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। আবুধাবিতে বাংলাদেশ আগের সবগুলো ম্যাচ খেলেছিল, এবারে দুবাইয়ের আছে, ইটস এ ডিফারেন্ট সিনারিও। দুবাইয়ের উইকেটটা আবুধাবির মতো একেবারে যে কার্বন কপি তা নয়, বেশ খানিকটা বৈচিত্র্য আছে, অনেক রকমের ডিফারেন্স আছে। স্কোয়াডে আসলে যারা আছেন নিশ্চয়ই এক্সপেরিমেন্টের ফেজটা এখন শেষ, এখন আপনার একদম বেস্ট 11 খেলাতে হবে। কি মনে করছেন কি ধরনের পরিবর্তন আসতে পারে আজকে বাংলাদেশের টিমে? উইকেটের কথা বলছিলেন, দুবাইয়ের উইকেটটা আসলে আবুধাবির চেয়েও কঠিন। ট্রু, দুবাইয়ের উইকেট রান করাটা তুলনামূলক ডিফিকাল্ট। এবং দুবাইয়ে আমরা দেখেছি ওই গ্রুপের খেলাগুলো যেখানে হয়েছে সেখানে স্পিনাররাই ডমিনেট করেছে। পাকিস্তান 3জন স্পিনার খেলিয়েছে, ভারত 3জন স্পিনার খেলিয়েছে, স্পেশালিস্ট পেসার 1জন বা 2জনকে দিয়ে আসলে কাজ ছাড়তে হয়েছে। সেটা বাংলাদেশের জন্য আসলে এখনকার পার্সপেক্টিভে প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট সেটাও একটা ভাবার বিষয়, কারণ বাংলাদেশের মূল শক্তির জায়গা কিন্তু স্পিনের তুলনায় এখন পেস। বাংলাদেশ বলতে আমরা বুঝতাম যে স্পিন নির্ভর অ্যাটাক, তবে কারেন্টলি বাংলাদেশের পেস অ্যাটাকই কিন্তু আসলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এখন আপনার দলে তানজিম সাকিব আছে, শরীফুল আছে, সাইফুদ্দিন আছে, আপনি কাউকে কিন্তু খেলাচ্ছেন না, আপনি তাসকিন বা মুস্তাফিজকেই খেলাচ্ছেন। এখন আপনি কি আরও একজন পেসার খেলাবেন কিনা, নাকি স্পিন যে 2জন খেলেছেন গেল ম্যাচে নাসুম এবং রিশাদ, সেটার পেছনে আসলে কারণ আছে যে আফগানিস্তানের টপ অর্ডারে একজন অতল বাদে বাকি সবাই আসলে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে কারণে নাসুমকে খেলানো হয়েছে। নাসুম যখনই খেলেন পারফর্ম করেন, তবে নাসুমকে খেলানোর পেছনে স্ট্র্যাটেজিক্যাল মুভটাই আসলে বেশি থাকে। দেখা গেছে যে শেখ মাহিদির ব্যাটিংটাকে আমরা বেশি কাউন্ট করি। এখন এই ম্যাচে আসলে কী হবে সেটা একটা বড় প্রশ্ন। 4 বোলার নিয়ে বাংলাদেশ খেলবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত যে বাংলাদেশ 5জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলবে। সেক্ষেত্রে ব্যাটসম্যান একজন কমলে সেটা কি সোহানি হবেন কিনা সেই প্রশ্নটা আছে, কারণ বাকি কাউকে তো ছেটে ফেলার আসলে সুযোগ নাই। যদি আপনি তাওহিদ হৃদয়কে না খেলান, সোহান কি 4-এ ব্যাটিং করবেন কিনা সেই প্রশ্নটা থাকছে। আবার 4-এর জন্য সাইফ হাসান হয়তো বেটার অপশন, সেক্ষেত্রে পারভেজ ইমন হয়তো ওপেনিংয়ে ফিরতে পারে। তো অনেক ধরনের জল্পনা কল্পনা চলছে, খুব বেশি বদল বাংলাদেশ দল আনবে না, তারপরও বদল আসবে এটা প্রায় নিশ্চিত। নিশ্চয়ই যেটা বলছিলেন যে 4 বোলার নিয়ে খেলা, আগের দিন আমরা দেখেছি 2 পার্ট টাইমার বোলার শামী হোসেন পাটোয়ারি, সাইফ হাসান, দে ওর এক্সপেন্সিভ এবং সেটা বাংলাদেশকে ভুগিয়েছে। তারা দুজনে 4 ওভার বল করেছেন, শামীম পাটোয়ারি 1 ওভারে 16 রান দিয়েছেন এবং সাইফ 3 ওভারে 39, মানে 4 ওভারে 55 রান দিয়েছেন ওই 2 পার্ট টাইমার। এবং বাকি যে 16 ওভারে বাংলাদেশকে কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তানের এগেনস্টে 100 রান ডিফেন্ড করতে হয়েছে, মানে 96 বলে 100, এটা কিন্তু মানে মুখের কথা না। এবং ওই বোলাররা খুব ভালো করেছেন দেখি আসলে বাংলাদেশ পার্টটা পেয়েছে। অ্যাবসলিউটলি সেই প্রশ্নটাই করতাম আসলে যে বোলিংয়ে তাহলে বাংলাদেশের স্ট্রেংথের জায়গায় বলছেন যে এখন আসলে পেস অ্যাটাক, এবং নুরুল হাসান সোহানের কথা বলছিলেন, চমৎকার ফিল্ডিং তিনি করেছেন, 6 বলে 12 রান করেছেন যতটুকু সুযোগ পেয়েছেন, তার জন্যও যে খানিকটা ইনজাস্টিস হয়ে যাবে কিনা তিনি যদি আজকে সুযোগ হারান। এখন এটা স্ট্র্যাটেজিক্যাল মুভি হবে। আমরা যদি সম্ভাব্য একাদশ দেখি, আপনি কোথায় কোথায় আসলে বদল আনতে পারেন, আপনি পারভেজ ইমনকে কি ফেরাবেন কিনা, যদি ফেরান সেক্ষেত্রে সাইফ কি একাদশে থাকবেন কিনা। আমার কাছে মনে হচ্ছে যে সাইফকে রাখা এবং ইমনকে না খেলানোর পেছনে কারণ হচ্ছে বাংলাদেশ 4জন বোলার নিয়ে খেলেছে। বাংলাদেশ যদি 5জন বোলার নিয়ে খেলে সেক্ষেত্রে সাইফের থাকার সম্ভাবনাটা আসলে একটু কম, কারণ ইমন রেগুলার ওপেনার, ইমনকে দিয়ে বাংলাদেশ খেলবে মনে করেছিলাম আমরা, যেহেতু একজন বোলার কম ছিল সে কারণে আসলে সাইফ সুযোগ পেয়েছেন। এখন 5জন বোলার যদি আপনি খেলেন, 7 নম্বরে কি শেখ মাহিদি খেলবেন, নাকি সাইফুদ্দিন খেলবেন, নাকি তানজিম সাকিব খেলবেন, এই প্রশ্নটা থাকছে। স্পিনার বাংলাদেশের আছেই 3জন, নাসুম, রিশাদ, শেখ মাহিদি, 3জনই যদি খেলেন সেক্ষেত্রে তানজিম সাকিব এবং সাইফুদ্দিনের আসলে সুযোগ হচ্ছে না। এখন দুবাইতে আবুধাবি থেকে এসে আপনি হয়তো 3 পেসার খেলাবেন না, 2 পেসারই আপনি খেলাবেন। সেক্ষেত্রে শেখ মাহিদি, রিশাদ এবং নাসুম, 3 স্পিনারের সাথে মুস্তাফিজ এবং তাসকিন। এখন যেহেতু শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারে
আপনি পাথুম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিসের পরে 4, 5, 6, 3 সবাই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আপনাকে খেয়াল করতে হবে যে কামিল মিশারা, কুশাল পেরেরা, আসালাঙ্কা, কামিন্দু মেন্দিস, মাঝখানে কিন্তু 4 জন স্পেশালিস্ট ব্যাটার আছেন যারা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আমরা যদি শ্রীলঙ্কার একাদশটা দেখি, সম্ভাব্য একাদশ, তারা খুব বেশি বদলের পক্ষে হয়তো থাকবে না। আপনি খেয়াল করে দেখবেন 3, 4, 5, 6 চারজনই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। শুরুতে পাথুম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। এছাড়া ওই মিডল ওভার্সে নাসুমকে দিয়ে আপনি 4 ওভার করাতে পারবেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন, কারণ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা নাসুমকে চার্জ করবে। তো আফগানিস্তানের এগেনস্টে তিনি যেরকম স্টেবল ছিলেন সেটা কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তাকে থাকতে দেবেন না। অ্যাবসলিউটলি। আমরা হয়তো বা একটু দুবাই থেকে ঘুরে আসতে চাইবো, সেখানে রাহুল রয় আমাদের সঙ্গে আছেন। রাহুল, গাড়িতে দেখতে পাচ্ছি আপনি হয়তো মাঠের পথেই যাচ্ছেন, কেমন সিনারিও আজকের এই এক্সাইটিং যে কাউন্টার যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ করবে সেটার ব্যাপারে আসলে কি আপডেট সেখান থেকে আমাদের জানাবেন ওভারঅল? জি রাফিক, গাড়িতে দেখতে পাচ্ছেন, কারণ আসলে ঢাকা থেকে এসব খুব একটা রেহাই পেলাম না। দুবাইও একই রকম যানজটের মুখে আসলে পড়তে হলো। যে সময় নিয়ে বেরিয়েছিলাম তাতে আসলে পৌঁছাতে পারলাম না। যেটা আপনি ম্যাচের কথা বলছিলেন যে বাংলাদেশ কিন্তু গতকালকে দুবাই এসে পৌঁছেছে, মানে বাংলাদেশ গতকালকে দুবাই প্রথম প্র্যাকটিস সেশনটা করেছে। তারা, আপনারা জানেন যে তারও আগে বাংলাদেশ ওই আবুধাবি থেকে দুবাই চলে এসেছিল, তারা ওয়েট করছিল, টিম হোটেলে খেলা দেখেছে। কালকে আইসিসি একাডেমির যে মাঠটা আছে সেখানে বাংলাদেশ দল প্র্যাকটিসটা করেছে এবং সেই জায়গায় একটা বাড়তি সুযোগ কিন্তু শ্রীলঙ্কার থেকে তারা পেয়েছে, যেহেতু শ্রীলঙ্কা তার একদিন আগে আফগানিস্তানের সাথে ম্যাচটা খেলেছে, কালকে তারা রেস্ট নিয়েছে, তারা দুবাইয়ে এসেছে কিন্তু প্র্যাকটিস তো করতে পারেনি। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়েছে, তারা এই ম্যাচটার আগে 2-3 দিন সময় পেয়েছে, রেস্ট নিতে পেরেছে, প্র্যাকটিস সেশন করতে পেরেছে এবং যেহেতু তারা শেষ ম্যাচটা জিতে সুপার করে এসেছে, ফলে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসও আছে, দলটার মধ্যে একটা রিদমও আছে। সব মিলিয়ে একটা ভালো ছন্দে কিন্তু বাংলাদেশ দল আছে। রাফি, রাহুল, দল নিয়ে কোনো ধরনের আভাস আছে কিনা? ইটস বিকজ অনেকগুলো পজিশন নিয়ে কথা হচ্ছে যে সাইফ কি থাকবেন কিনা, সাইফ থাকলে ইমনকে এই ম্যাচে খেলানো হবে কিনা, সাইফ যদি খেলেন ইমনের জায়গায় খেলবেন না হৃদয়ের জায়গায় খেলবেন, আবার 4 বোলার নিয়ে বাংলাদেশ খেলবেন এটা প্রায় মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে 5th বোলারটা কে হবেন, শেখ মাহেদী, সাইফুদ্দিন না তানজিম সাকিব? অনেক প্রশ্নই আসলে ঘোরাফেরা করছে। আপনার কাছে ওখান থেকে কোনো আপডেট আছে কিনা? আপনারাও বলছিলেন নাবিল স্যার যে বাংলাদেশ একজন এক্সট্রা বোলার, মানে পঞ্চম যে বোলারটা, সেটা বাংলাদেশ আজকের ম্যাচে নিয়ে মাঠে নামবে সেটা একরকম নিশ্চিতই বলা যায়, কারণ আগের ম্যাচে কিন্তু ওই 4 ওভারে 55 রান লিড করেছিল বাংলাদেশ। ফলে এই রিস্ক আরেকবার বাংলাদেশ দল নিবে না, স্পেশালি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের এগেইনস্টে। ফলে সেই জায়গায় শেখ মেহেদী কিংবা তানজিম সাকিব দুজনের যে কোনো একজন খেলবেন, সেটা হয়তো বা শেষ মুহূর্তে উইকেট বিবেচনা। আপনি যেমনটা বলছিলেন যে এখানে স্পিনারদেরই বেশি খেলাতে দেখেছি আমরা অন্য টিমগুলোর খেলাতে। ফলে যদি স্পিনার দিকে যায় তাহলে শেখ মেহেদী খেলবেন, যদি পেস অ্যাটাক বাড়ানোর প্ল্যান থাকে সেক্ষেত্রে হয়তো তানজিম সাকিবকে খেলানো হতে পারে, তবে শেখ মেহেদীর খেলার সম্ভাবনাটাই বেশি বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। আর সাইফের ব্যাপারে যেটা বললেন, যতটুকু মনে হয়েছে যে সাইফ এই ম্যাচটাতেও খেলছেন এবং যতটুকু ধারণা পেলাম যে বাংলাদেশ দল আসলে ওই যে একটা ওপেনিং স্ট্যান্ড পেয়েছিল, আমরা বারবারই বলছি যে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা খুব ভালো প্লেয়ার, কিন্তু আমরা কিন্তু বারবার এই কথাটাও বলছি যে কোনো একজন রান করছেন, দুজনে মিলে রান করছেন না পাওয়ার প্লেতে। ফলে ওই যে 40-50 রানের জুটি বা 50 রানের জুটি কিন্তু আফগানিস্তান ম্যাচের আগের 10টা-11টা ম্যাচে হয়নি। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ দল ওটা এনশিওর করতে চাইছে যে ওপেনিং স্ট্যান্ড 50 রান করে দিবে। ফলে সেই জায়গাটা থেকে একজন যদি খানিকটা অ্যাঙ্কর রোলও প্লে করেন, আরেকজন যদি অ্যাটাকিং রোলও প্লে করেন, বাংলাদেশ দল সেটা চায় যে দুজনে মিলে 40-50টা রান অ্যাড করে দিতে পারে। ফলে সাইফ যে এই ম্যাচ খেলছেন সেটা একরকম নাবিল কাসের নিশ্চিতই ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো পারভেজ হোসেন ইমনের ব্যাক করার সম্ভাবনা খুব কম। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুবাই থেকে সবশেষ আপডেটগুলো জানাচ্ছিলেন এবং বলছিলেন যে সাইফের থাকার সম্ভাবনাই বেশি, কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা বাংলাদেশ মেনটেন করতে চাইছে এবং শ্রীলঙ্কার এগেনস্টে 2 লেফট হ্যান্ডেড ওপেনার কিন্তু দুজনই 0 রানে ফিরেছিলেন, তো সেই জায়গায় বদলের সম্ভাবনা কম এবং দুবাই যেহেতু খেলা সে কারণেই আসলে শেখ মাহেদীর থাকার সম্ভাবনা বেশি রিগার্ডিং অফ তানজিম সাকিব বা সাইফুদ্দিন। তো এই হচ্ছে বাংলাদেশের একাদশ এবং শ্রীলঙ্কা একাদশও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আসলে নেই। ওয়ালা লেগে যিনি বাবাকে হারিয়েছেন তিনি ফিরেছেন দলের সাথে, আজকে সকালেই দলের সাথে যুক্ত হয়েছেন, তবে তাকে শ্রীলঙ্কা দল খেলাবে না ঠিকসানাকে প্রেফার করবে, দ্যাট উইল বি দ্য কোশ্চেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.